আমাদের যে প্রথম সংবিধান বা সাংবিধানিক দলিল যেটা, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। আমি খুব রিসেন্টলি আপনার 13th অ্যামেন্ডমেন্টের যেই রায়টা আছে, 13তম সংবিধান সংশোধনী, সেটার এগেইনস্টে যেটা রিট পিটিশন হয়েছিল, আব্দুল মান্নান ভার্সেস স্টেট আসলে। তো সেই মামলাটা পড়তে গিয়েও আমি সেখানে পরিষ্কার করে আমাদের তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তিনি পরিষ্কার করে সেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রসঙ্গটা এনেছেন, সেটা যে আমাদের প্রথম সাংবিধানিক দলিল। এই ছাড়াও আমার কাছে আরেকটা বই আছে, আরেকটা রায় আছে, আসলে আমি তো দেখাতে চাই। এই যে দেখেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণার মামলা যেটা আছে, এটাকে আপনি রেফার করতে পারেন। যে মামলা, সেটা হচ্ছে মামলাটা করেছে আসলে ডক্টর এম এস সালাম। উনি যে মামলাটা করেছেন, এটা রিট পিটিশন 2577/2009 যেটা আছে, ওইটার মধ্যে পরিষ্কার ভাবে ABM খায়রুল হক তার অবজারভেশনে বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রটি হচ্ছে আমাদের প্রথম সংবিধান। আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আগে আসলে যেটা নিয়ে আজকের এই প্রোগ্রামটা আমাদের যেটা মেইন উদ্দেশ্যর যে জায়গাটা, সেটা হচ্ছে প্রথমত আমি একটু নির্ধারণ করে নিতে চাই যে অডিয়েন্সটা আমি কাকে লক্ষ্য করে কথাগুলো বলছি। আমি আসলে এই প্রোগ্রামটা যারা দেখছে তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেও আমার একটা সুনির্দিষ্ট আগ্রহের জায়গা হচ্ছে বাংলাদেশে এই তরুণ প্রজন্ম যারা আছে তারা। কারণ একটা লম্বা সময় ধরে এই তরুণ প্রজন্মের জন্য আমার খারাপ লাগে, এই কারণে খারাপ লাগে যে আমাদের ইতিহাসটা একদম সেটেল একটা ইতিহাস, কিন্তু এটাকে নানানভাবে আলোচনার নাম করে, দেখেন ইতিহাস নিয়ে অনেক আলোচনা হতে পারে, আলাপ হতে পারে, কিন্তু আলোচনার নাম করে মিথ্যাচার যখন ঢুকে দেওয়া হয় লিটারেলি, সেই জায়গাতে আমাদের তরুণরা বারবার বিভ্রান্ত হয়েছে। একটা দেশের ইতিহাস নিয়ে কেন আলোচনা হবে না? ফরাসি বিপ্লব নিয়ে ভিন্ন মত আছে না? আপনার 1946 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ভিন্ন মত আছে না? আছে তো। কিন্তু সেই ভিন্ন মতগুলোকে ওই সেটেল ইতিহাসের সাথে মিশিয়ে এইটাই ঠিক এভাবে বলার চেষ্টা কখনো আমরা দেখিনি, পশ্চিমেও দেখিনি, আমাদের এই এশিয়াতেও বলেন, যেসব জায়গাতে একেবারে ইতিহাস একদম সেটেল সেসব জায়গাতেও দেখিনি। বাট আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের দেশের সংবিধানকে সংশোধন করে বা সংবিধানের মধ্যে কিংবা আমাদের জাতীয় ইতিহাস যেগুলো আছে সেগুলোর নানান ধরনের অনুচ্ছেদকে কেটে ছেটে সেগুলো ঢুকানো হয়েছে। যেমন এই কিছুক্ষণ আগে আমি এম এ সালাম সাহেবের মামলাটার কথা বলেছি। এটা কেন বলেছি? 1982 সালে আমাদের যখন আমাদের স্বাধীনতার ইতিহাস যখন লেখা হয়েছিল, হাসান হাফিজ আপনার কি জানি বলে এটাকে, সম্পাদিত 1982-তে প্রথম যখন করা হয়েছিল, সেখানে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেওয়া হয়েছে, পরিষ্কার করে বলা আছে। তো পরবর্তী সময় যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তখন সেখানে বলা হয়েছে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান সাহেব। তো আলটিমেটলি আলোচনা করা এক কথা এবং ইতিহাস পাল্টে দেওয়া আরেক কথা। কেন আমি এই জায়গাতে একটু হাসলাম? এই কারণে হাসলাম যে একদিকে স্বাধীনতার ঘোষণাপত্র আপনার সংবিধানে আছে, অন্যদিকে আপনি একটা ইতিহাসের বই থেকে আপনি স্বাধীনতার ঘোষককে আপনি পরিবর্তন করে অন্য একজনের নাম ঢুকিয়ে দিচ্ছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে বলা আছে 26শে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে তো আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ডিসপিউট তৈরি হয়নি, এখনো এটাকে কেউ অগ্রাহ্য করেনি, এখনো এটা নিয়ে কোনো মামলা হয়নি, এখনো এটা নিয়ে কেউ কোনো কুতর্ক করেনি। সাম্প্রতিক সময় আমি ফরাদ মজাহারকে বলতে দেখেছি বা বলা শুরু করেছে, সেটা নিয়ে আমি আসবো। তাহলে আমাদের দেশে এই যে সেটেল ইতিহাস, স্বাধীনতার ঘোষণাপত্রটা পড়লেই আমাদের দেশের ইতিহাসটাকে একদম একটা নজরে আপনি দেখতে পারবেন, 2 পাতার। মানে আমার কাছে যা আছে সেগুলো 2 পাতার, বা আপনি যদি এটাকে বড় ধরেন তাহলে একটা পেজেরই আপনি ধরতে পারেন এইভাবে। আচ্ছা, এখন আপনার এই প্রসঙ্গ যেটা এসেছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের প্রথম সংবিধান কিনা। সেইটাতে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো বারবার এসেছে, সেটা হচ্ছে যে এই স্বাধীনতা ঘোষণাপত্র দেওয়ার অধিকারটাই আমার আছে কিনা। আমি যদি 10ই এপ্রিলের কথা বলি, সেই অধিকারটাই আমার আছে কিনা। এই অধিকারের প্রসঙ্গে যদি আমি প্রশ্নগুলো কারা তুলেছে সেইটার আলাপেও যদি যাই, যেমন ফরাদ মজাহার, সে প্রশ্ন যেটা তুলেছে সেটা হচ্ছে যে আপনার 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে কিনা
এইটা তিনি নিশ্চিত নন, 1 নাম্বার তিনি বলছেন। 2 নাম্বার তিনি বলছেন যে স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে আসলে তিনি কোনো কথা বলেন নাই, এটা একটা কথা। তিনি যেটা বলতে চেয়েছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে 26শে মার্চে যে স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে এইটা নিশ্চিত না, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রের বাকি সব ঠিক আছে, স্বাধীনতার ঘোষণা এই ডেটটা নিয়ে তার সন্দেহ আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা যেটা আসে সেটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা কবে দিয়েছেন? আমার মনে হয় যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা কখন দিয়েছেন এইটা নিয়ে আর কোনো ধরনের বিতর্ক থাকার দরকার নাই, কারণ জিয়াউর রহমানের নিজের লেখা একটা প্রবন্ধ আছে, আমি একটু পরেই অর্থাৎ আমার বক্তব্যের সেকেন্ড সেগমেন্টে আমি আপনাকে সেটা দেখাচ্ছি। একটি জাতির জন্ম শিরোনামে তিনি যে লেখাটা লিখেছেন সেখানে পরিষ্কার করেই বলা আছে তিনি কি করেছেন না করেছেন, তার কাছে কোনটা গ্রিন সিগন্যাল ছিল, কি ছিল না ছিল, উনি পরিষ্কার করে সেটা লিখে দিয়েছিলেন। 1972 সালের 26শে মার্চের সময়, 26শে মার্চের দিন প্রথম তার এই লেখাটা বের হয় দৈনিক বাংলাতে, এবং দ্বিতীয়বার এটা পুনঃপ্রকাশিত হয় দৈনিক বাংলারই ম্যাগাজিন আপনার বিচিত্রা, সেটা হচ্ছে 26শে মার্চেই বের হয়। আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে আসার আগে আমি শুধু এটা বলি, সেটা হচ্ছে যে একটু আগে ডক্টর বিল্লা যে আলোচনাটা করছিলেন যে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়, একটা রাষ্ট্র কিভাবে হতে পারে, সেইটা যদি আমি মেনে নেই, অর্থাৎ ইন্টারন্যাশনাল যেই লিগাল ইনস্ট্রুমেন্ট গুলোকে যদি আমি মেনে নেই, তাহলে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়া নিয়ে আপনার মনে হয় না কোনো সন্দেহ থাকার কোনো প্রয়োজন রয়েছে। আর তারপরেও আমার একটু বলা প্রয়োজন, আমি একটু অল্প অল্প করে আসি। সেটা হচ্ছে এই যে আমার এই সামনে কাগজটি দেখতে পাচ্ছেন, এটা আমি অনেকবার দেখিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সদস্য কার্ড, এটা আমার বাবার, কিন্তু আমি আসলে ওইটা বলতে আসিনি, আমি এসেছি এই সদস্য কার্ডের পেছনে কি লেখা আছে সেইটা নিয়ে। বাংলাদেশ এটা হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এটা হচ্ছে 1967 সালে, মাথায় রাখবেন। আমার বাবার এই কার্ডটা হচ্ছে 1967 সালে, কিন্তু উনার এই কার্ডের পেছনে একটা শপথনামা আছে। সেই শপথনামাতে বলা আছে পাকিস্তানকে একটি সুখী, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক সমাজতন্ত্রবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগের নীতি আদর্শ, 6 দফা কর্মসূচি এবং কার্যক্রমের উপর আমার পূর্ণ আস্থা আছে। অর্থাৎ আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য আপনাকে কিছু সার্টেন শপথ নিতে হচ্ছে। সেই শপথের মধ্যে আপনাকে বলতেই হবে যে আপনি একটি সমাজতন্ত্রবাদী রাষ্ট্র চান, একটি গণতান্ত্রিক রাষ্ট্র চান, একটি সুখী রাষ্ট্র চান, এবং 6 দফার উপরে আপনি আস্থা রাখেন। পরিষ্কার। অর্থাৎ সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছেন তাদেরকে এই শপথের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখানে বলা হয়েছে যে আমি পূর্ণ আন্তরিকতার সহিত বিশ্বাস করি যে আওয়ামী লীগই জনগণের একমাত্র প্রতিষ্ঠান যাহার মাধ্যমে দেশের জনসাধারণের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ণ সম্ভব। সেকেন্ড প্রতিজ্ঞার সেকেন্ড অনুচ্ছেদ। থার্ড অনুচ্ছেদ হচ্ছে আমি আওয়ামী লীগের সর্বপ্রকার নির্দেশ, নীতি, শৃঙ্খলা মানিয়া চলিবার প্রতিশ্রুতিতে এই মহান প্রতিষ্ঠানের সদস্য হইলাম। আমি শপথ করিতেছি যে কোনো প্রলোভন বা চাপে আমি নীতিচ্যুত হইব না ও দলের বিশ্বাস হারাইবার কারণ ঘটাইব না। বাকি দুটো হচ্ছে দলের প্রতি আনুগত্যের কথা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে 2টা। একটা হচ্ছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হতে হলে আপনাকে কি বিশ্বাস রাখতে হবে, 6 দফা, সমাজতন্ত্র, গণতন্ত্র, পরিষ্কার আপনি বুঝে নেন। তাহলে এইটার মধ্য দিয়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি, এই যে আমাদেরকে এখানে বারবার বলা হয়, এই প্রসঙ্গটা হয়তো একটু পরে আসতো, একটু আগে তুলে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমাদের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, এই 4টি ইস্যু নিয়ে কথা বলা হয় এটা ভারতের সংবিধান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি হালে এই কথাটা ফরাদ মজাহারকেও বলতে শুনেছি, এবং আপনি তো জানেন যে মৌলবাদী সংগঠন, বিভিন্ন সংগঠন নানান ভাবে বলেছে ধর্মনিরপেক্ষতার আমদানি কোত্থেকে এলো, এটা মুক্তিযুদ্ধের আগে কোনোদিন বলা হয় নাই, সমাজতন্ত্রের কথা তো বলাই হয় নাই, গণতন্ত্র নিয়ে তারা বলে না, গণতন্ত্রটাকে তারা মেনে নেয়, এবং বাঙালি জাতীয়তাবাদ এটাও তারা মেনে নিতে চায় না। তাদের মূল সমস্যা 2টা জায়গাতে, একটা হচ্ছে 3টা জায়গাতে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদ। কেমন? তো সেগুলাতে আসার আগে আমি আপনাকে এটা বলে রাখি যে বাংলাদেশ রাষ্ট্রের মূল গঠনটা কেমন হবে সেগুলো তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ভাষণ, সভা, সেমিনার সেখানে পরিষ্কারভাবে বলা আছে। পয়েন্ট মাথায় রাখবেন, আমি সেটা দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে প্রথম ভিত্তিগুলা। 1970 সালের ইলেকশন যখন হয়েছে, 1970 সালের ইলেকশনে কে জিতেছে দীপান্বিতা? কাকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে বলেন দেখি? এটা তো প্রত্যেকেই জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ। আমি আপনাকে একটু কানেক্ট করার এই কারণে চেষ্টা করছি, কানেক্ট করলে যেটা হয় দর্শকরা বেশি এঙ্গেজ হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে মনোনীত করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগ কি 2 পাকিস্তানের নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে? পেয়েছে তো, তাই না? পেয়েছে তো, অর্থাৎ তারা নির্বাচনে জয়ী হয়েছে। এই নির্বাচনে জয়ী হয়েছে, সাধারণ জনগণ কিসের জন্য ম্যান্ডেট দিয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ 6 দফার ভিত্তিতেই তাদের নির্বাচনী যত রকমের আয়োজন, যত রকমের প্রচারণা করেছে, এবং তাদের যারা অনুরাগী আছে তারা পরিষ্কারভাবে এই 6 দফার প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে। আমি আপনাকে সদস্য যারা আছে তারা তো আছেই, বাংলাদেশ আওয়ামী লীগের সবাই তো সদস্য ছিল না, সাধারণ মানুষও ছিল। তার মানে 6 দফার প্রতি তাদের প্রত্যেকের আস্থা ছিল, ক্লিয়ার কাট। কারণ তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা পরিষ্কার ভাবে স্বায়ত্তশাসন, 6 দফা, এই যে 6 দফার কথা, বা বাংলাদেশের মানুষ 6 দফা এবং 11 দফা ভিত্তিতে ভোট দিয়েছে, সেটা গণপরিষদের প্রথম ভাষণে 12ই অক্টোবর 1972 সালে, যদি সেই ভাষণটা আপনি দেখেন, গণপরিষদের সেই ভাষণটা, আমি তো হয়তোবা এই পরিসরে আপনাদেরকে খুলে খুলে সমস্ত কিছু দেখাতে পারবো না, কিন্তু আমি জাস্ট ছোট ছোট করে বইগুলো একটু দেখিয়ে নিয়ে যাই, যারা অনুরাগী আছেন তারা এগুলো পড়বেন। এটা খুবই বহুল বিক্রিত বই বা বিক্রি হওয়া বই, পরিচিত বই, সেটা হচ্ছে বাংলাদেশ গণপরিষদ বিতর্ক। এই বইটা মাথায় রাখবেন। এই বইটা যারা সংগ্রহ করবেন, কিংবা এই বইটি আরো একই জিনিস আরো অনেক রাইটাররাই করেছেন, যেমন আমি আরেকজন রাইটারের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সংবিধান প্রণয়ন বিষয়ক বিতর্ক, এটা হচ্ছে কাউসার আহমেদ। এছাড়া কাবিদুল ইসলাম, ওনার বইও আছে। এই বইগুলো সংগ্রহ করলে আমাদের গণপরিষদে কি কি বিতর্ক হয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে মানুষ জানবে। ব্যারিস্টার মজুমদার, এমনকি আমাদের যারা এখন বিপরীত মনা বন্ধুরা রয়েছেন, তাদের যিনি গুরু প্রফেসর আসিফ নজরুলও কিন্তু গণপরিষদের বিতর্ক নিয়ে বই লিখেছেন। আমি আসলে প্রফেসরের বইটাও পড়েন, সেখানেও দেখবেন যে বঙ্গবন্ধুর ভাষণ বা অন্যান্য যারা আমাদের সংবিধান প্রণেতারা যে বিতর্কগুলো করেছেন সেগুলো কিন্তু দারুণভাবেই বলা আছে। সেখানে ক্রিটিক্যাল টোন রয়েছে, বাট ইভেন দেন he didn't refute the very sanctity and substance of the 1972 constitution. এক্স্যাক্টলি। আমি আসলে সত্যি কথা বলি ডক্টর বিল্লা, আমি আসলে একটা খুবই সন্তর্পণে তার কথাটা এড়িয়ে যেতে চাচ্ছিলাম। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না যে তার বইটা মানুষজন কিনুক। হ্যাঁ, যেহেতু একই বই অনেকগুলো আছে, ফলে তার কথাটা আমি আসলে বলতে চাইনি। বাট আপনি একদম রাইটলি সেইড, এটা হয়তোবা খুবই প্রাসঙ্গিক যে এই মুহূর্তে যারা বাংলাদেশের সংবিধান, বঙ্গবন্ধু নিয়ে যারা মিথ্যাচার করছে, সেই দলেরই একজন আসিফ নজরুল, সে নিজেও এই গণপরিষদ নিয়ে বিশাল একটা বই লিখে ফেলেছে, সেটা প্রথমা থেকে বের হয়েছে, আমি খুব বেশি ভুল না করে থাকলে। আচ্ছা, এখন আমি ওই বারবার আমার বেস প্রশ্নটাতে ফেরত যাই, সেটা হচ্ছে যে আমাদের ওই কি জানি বলে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রই আমাদের প্রথম সংবিধান কিনা। এইটার আমি সবসময় এটার উত্তর দিতে গেলে সবসময় এর আগের জায়গাগুলোতে চলে যাই। একটু আগে ডক্টর বিল্লা যেটা বলছিলেন যে রাষ্ট্র গঠনের উপাদানগুলোর জন্য কি কি, একটা রাষ্ট্র হতে হলে কি প্রয়োজন না প্রয়োজন, সেগুলো নিয়ে তিনি আলাপ করেছেন। একটি সার্বভৌমত্ব, সুনির্দিষ্ট টেরিটরি, তার জনগণ, এই প্রত্যেকটা জিনিসই এরকম 4টা উপাদান। এগুলো রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েছে তারা আরো ভালোভাবে জানবে। এগুলো খুবই ইজি ম্যাটার, যেগুলো আমার মনে হয় না আলোচনা করবার প্রয়োজন রয়েছে। যেহেতু এখানে কন্ট্রাডিকশনের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে সেই সময় মানুষ মুক্তির অন্বেষণ করেছে, বাংলাদেশের মানুষ তার স্বায়ত্তশাসন চেয়েছে, একটা সুখী সমৃদ্ধ একটা অঞ্চল সে চেয়েছে। ডেফিনেটলি 1947-এর দেশভাগ, সেটাও আমার কাছে খুবই ডিসপিউটেড একটা দেশভাগ। আসলে ধর্মের ভিত্তিতে দেশভাগ হতে পারে কিনা সেটা এখন $1 মিলিয়ন কোশ্চেন আসলে, কিন্তু দেশভাগ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন আসে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত করা যায় কিনা, এই প্রশ্নটা যারা করছে, আমি যদি এখন একটা পাল্টা প্রশ্ন করি যে পাকিস্তান রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল, বা ভারত রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল, আমেরিকা কিভাবে গঠিত হয়েছিল, কিংবা ইংল্যান্ড কিভাবে গঠিত হয়েছিল, মৌরাতানিয়া কিভাবে গঠিত হয়েছিল, স্পেন কিভাবে গঠিত হয়েছিল, আপনি প্রশ্ন যদি করেন, আমি পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র গঠন নিয়ে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো। সেলফ ডিটারমিনেশন ইন্টারন্যাশনাল লিগ্যাল এরিনাতে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট। পৃথিবীতে অনেক রাষ্ট্রের উদাহরণ আছে পরিষ্কারভাবে যে তারা স্বাধিকার ঘোষণার মাধ্যমে, প্রোক্লেমেশনের মাধ্যমে তারা একটা আলাদা রাষ্ট্র গঠন করেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা আলাদা হয়ে গেছে। শুধু বাংলাদেশ না, এরকম অনেক উদাহরণ। আপনি মৌরতানিয়া এই রাষ্ট্রটার কথা আনতে পারেন উদাহরণ হিসেবে, যে তারা কিভাবে গঠিত হয়েছিল।
এটা ছাড়া আমি আপনাকে আরো অনেকগুলো রাষ্ট্রের উদাহরণ দিতে পারবো আসলে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্বাধীনতার ঘোষণাপত্র বা মুজিবনগর সরকার নিয়ে যেহেতু কারো কোনো ধরনের আপত্তি নেই এবং ওইটা মেনে নিচ্ছে, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেই সময় একটা ভ্যালিড রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। মূল সমস্যার জায়গাটা যে জায়গাতে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে ওই লোকগুলোর বা ওই মানুষগুলোর সংবিধান প্রণয়নের ক্ষমতা আছে কিনা। এটা একটা সিরিয়াসলি কন্ট্রাডিক্টরি প্রশ্ন। আপনি মুজিবনগর সরকার মেনে নিচ্ছেন, আপনি বাংলাদেশের স্বাধীনতা যে ভ্যালিড এইটাও মেনে নিচ্ছেন, আপনি আপনি স্বাধীনতার ঘোষণাপত্রও মেনে নিচ্ছেন, কিন্তু আপনি সংবিধান মেনে নিচ্ছেন না। এই কারণেই আপনি মেনে নিচ্ছেন না, কারণ আপনি জানেন না যে স্বাধীনতার ঘোষণাপত্রই বাংলাদেশের প্রথম সংবিধান। এইটারই বিগার ফর্ম হচ্ছে এখন যে সংবিধানটাকে আপনি দেখতে পান। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এই সংবিধান নিয়ে প্রথম একটা এই আজকে ফরাদ মজাহার বা এই পিনাকি ভট্টাচার্য যারা বলেন এইসব অপগণ্ডরা যে আজকে প্রথম প্রশ্ন তুলেছে তা না, তাদেরও গুরু আছে। সেই গুরু কারা? সেই গুরু বলি 1974 একটা মামলা ছিল, AKM ফজলুল হক ভার্সেস স্টেট একটা মামলা ছিল। সেটার ওই মামলাটা ডিএলআর এ 26 ডিএলআর এ আপনারা আছে, যাদের সম্ভব হবে ডিএলআরটা খুলে পড়ে নেবেন। সেটার ব্যাপারটা ছিল হচ্ছে যে গভর্নমেন্ট আপনার রাষ্ট্রপতি শাসিত গভর্নমেন্ট থেকে যে প্রধানমন্ত্রীর শাসিত গভর্নমেন্ট হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং একই সাথে সেই মামলার ভেতরে প্রশ্ন তুলেছে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের ইস্যুস গুলো সামনে এসেছে। সেই সময় বিচারপতি সায়েম, আবু মোহাম্মদ সায়েম এবং বিচারপতি মাহমুদ হুসাইন, কেমন, এটা অ্যাপেলেট ডিভিশনের দুজন বিচারপতি 1973 অগাস্টের 22 তারিখে একটা জাজমেন্ট প্রদান করেন। সেই জাজমেন্টের মধ্যে যে আলোচনা হয়, সেই আলোচনার একটা বেসিক পয়েন্ট ছিল যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটাকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট হিসেবে সেখানে ঘোষণা দেওয়া হয়েছে। যদিও মামলার ব্যাপারটা ওরা স্বাধীনতার ঘোষণাপত্রকে চ্যালেঞ্জ করেনি, চ্যালেঞ্জ করেছে আপনার প্রভিশনাল যে কনস্টিটিউশনাল অর্ডার সেটাকে। ওইটা করতে গিয়ে বিচারপতিরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে একটা ভ্যালিড ইনস্ট্রুমেন্ট বলেছেন সেখানে তাদের মন্তব্যে। ফলে আদালতের মাধ্যমেও জিনিসটা খুবই পরিষ্কার। সেটা কবে? 1973 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 52-53 বছর আগে এইটা একেবারে সেটেল একটা ইতিহাস বাংলাদেশের ছিল। এখন বাংলাদেশের সংবিধান প্রণয়নের স্টাইলটা কি ছিল, প্রক্রিয়াটা কি ছিল? সেই সময় যারা 1970 সালের যারা জনগণ ম্যান্ডেট দিয়েছিল, মানুষ ম্যান্ডেট দিয়েছিল কাকে? আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল। দুই পক্ষেরই তারা প্রধান ছিল। ওই দুই পক্ষের প্রধান অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে পাকিস্তানের ডিসিশন নিতে পারে, এই কথাটা 12ই অক্টোবর 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তার ভাষণে বলেছে। সেই ভাষণটার অংশ বিশেষ কি আমি পড়বো কিনা, মানে কারণ হচ্ছে যে আমাদের সময় তো খুব একটা বেশি না। সেই ভাষণটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা একটু দেখবো। আমি একটা লাইন বা দুটা লাইন একটু পড়ি, তাহলে আমার কাছে মনে হয় পরিষ্কার হবে। সেইখানে এই 12ই অক্টোবরের ভাষণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনাব স্পিকার সাহেব, সত্য আজ বলতে গিয়ে দুটো জিনিস আমার সামনে আসে। একদিকে দুঃখ ভারাক্রান্ত মন, আর একদিকে আমার মনে আনন্দের বান বয়ে যায়। দুঃখ ভারাক্রান্ত মন এই জন্য বলি যে আপনারা জানেন জনাব স্পিকার সাহেব, আপনি আমার সঙ্গে 20 বছর থেকে রাজনীতি করছেন, অন্তত 20 বছরের ইতিহাস আপনি জানেন যে দীর্ঘ 20 বছর পর্যন্ত এই দেশের জনসাধারণ শাসনতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অনেক উত্থান পতন হয়েছে, অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে, অনেক রক্তের খেলা হয়েছে বাংলার মাটিতে। বাংলার ঘরে ঘরে আজ মাতৃহারা পুত্রহারা আর্তনাদ, লক্ষ লক্ষ বোন বিধবা, হাজার হাজার গৃহ আজ ধূলিসাৎ। কত রক্ত বাংলাদেশ দিতে হয়েছে স্পিকার সাহেব, সে কথা চিন্তা করলে বক্তৃতা আমি করতে পারি না। এইখানে এই ভাষণটা আসলে অনেক লম্বা একটা ভাষণ, যে ভাষণে বঙ্গবন্ধু পরিষ্কার করে বলেছে যে মানুষ আমাদেরকে ইলেক্ট করেছে এই দেশের শাসনতন্ত্রের জন্য, যেটা আপনি আমার এই প্রথম প্যারাতে বলেন, এটা আরো উনি ডিটেল তিনি বলেছেন। আসলে আমি এই পুরো ভাষণটা অনেক লম্বা ভাষণ, সেই ভাষণটাতে গেলে এইখানকার ভাষণের অনুলিখনটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে তিনি বলেছেন জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছেন একটি শাসনতন্ত্রের জন্য। এই শাসনতন্ত্রের কথা বলতে গিয়ে তারা বলে যে পাকিস্তানের শাসনতন্ত্রের জন্য, কিন্তু মাথায় রাখতে হবে 6 দফাটা যে পরিষ্কার ছিল,
আমাদের এই অঞ্চলে স্বায়ত্তশাসনের জন্য। এই স্বায়ত্তশাসন যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আলাদা রাষ্ট্র গঠন করে তার জনগণের দুঃখ নিরসনের জন্য আলাদা শাসনতন্ত্র প্রণয়ন করে, এবং আপনি যদি ওই বিপ্লবী সরকারকে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারকে যদি আপনি ভ্যালিড গভর্নমেন্ট মনে করে থাকেন, তাহলে আপনি এই ম্যান্ডেট তাদের ছিল কিনা সেটা খুবই ইম্যাটেরিয়াল একটা কোশ্চেন। আন্তর্জাতিক আইনে এটা পরিষ্কারভাবে স্বীকৃত। আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, যেমন ফরাদ মজাহার বারবার দাবি করছেন যে এই যে 5 তারিখে এই জঙ্গিরা অ্যাটাক করলো, এই যে বাংলাদেশে এত মেইহেম হলো, সে বলতে চাচ্ছে তারা আলাদাভাবে কেন বিপ্লবী ঘোষণা দিল না, আলাদা সংবিধানের ঘোষণা দিল না। একই প্রশ্ন এসে যায় যে জনগণ কি এদেরকে ম্যান্ডেট দিয়েছে? তিনি যে বলছেন যে আলাদাভাবে সংবিধান প্রণয়ন করতে, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, তাহলে তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে? তাহলে তিনি তার নিজের কথাটাই কন্ট্রাডিক্ট করছেন। অর্থাৎ এই সময়ের এই যে নাহিদ সার্জিস, এদেরকে তিনি বলছেন আলাদা সংবিধানের জন্য, তাদেরকে নিয়ে তিনি প্রশ্ন করছেন না যে তাদের ম্যান্ডেট আছে কি নাই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় যখন ওই গভর্নমেন্ট সরকার গঠন করেছে, তখন তাদেরকে নিয়ে প্রশ্ন করছে তাদের ম্যান্ডেট ছিল কি ছিল না। আপনি কি কন্ট্রাডিকশনটা ধরতে পেরেছেন? ফলে এইটা নিয়ে আমার মনে হয় না কোনো ডিসপিউটের প্রয়োজন আছে যে বাংলাদেশের সংবিধান ভ্যালিড কি ইনভ্যালিড। এবং গণপরিষদ সেখানে বিতর্ক হয়েছে, যাদেরকে জনগণ ভোট দিয়েছিল তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি। এই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করেছে, বিতর্ক করে একটি শাসনতন্ত্র বা একটা সংবিধান তারা প্রণয়ন করেছে। পরবর্তী সময়ে 1973 সালের 7ই মার্চ আলাদাভাবে ইলেকশন হয়েছে এই সংবিধান প্রণয়ন করার পরে। জনগণ তখন গণতান্ত্রিক মানে নতুন করে এই বাংলাদেশে ইলেকশন হয়ে তখন দেশ চলা শুরু করেছে ওই সংবিধানের ভিত্তিতে। সুতরাং সংবিধানটাও ছিল জনগণের ম্যান্ডেটে, এবং পরবর্তী সময় সরকার যে পরিচালিত হয়েছে সেটিও গণতান্ত্রিক।